সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি করোনার এই মহামারীর সময়ে মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো, কারণ আগামী মাস হতে তোমাদের অনলাইনে প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটি কার্যক্রম শুরু হচ্ছে। আমি আশা করছি তোমরা সবাই সচেতন আছো পড়াশোনা নিয়ে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা একটি পিডিএফ ফরম্যাটে আমি একটি ফাইল দিয়েছিলাম তোমাদেরকে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী নিয়ে, এবং সেখানে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল এবং কিভাবে এই অধ্যায়টির গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় সেই সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা সেখানে ছিল। তো আমি আশা করছি তোমরা সেই দিক নির্দেশনাগুলো অনুসরণ করেছো এবং পড়াশোনা করেছো সেটা নিয়ে, কারণ সেটা যদি না পড়ে থাকো তাহলে কিন্তু আজকের ক্লাসটি তোমাদের বুঝতে সমস্যা হবে। তো শিক্ষার্থীরা, আমি বোর্ডে 3টি প্রশ্ন লিখেছি যে নগদ প্রবাহ বিবরণী কি এবং এটা তৈরি করার পদ্ধতি কি এবং এটার খাত বা কার্য ক্ষেত্রগুলো কি কি। খুবই গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। নগদ প্রবাহ বিবরণী মূলত আর্থিক বিবরণীর একটি অংশ। আন্তর্জাতিক হিসাব রক্ষণ মান 1 অনুযায়ী একটি আর্থিক বিবরণীর 5টি অংশ থাকে। প্রথমটি হচ্ছে বিশদ আয় বিবরণী, দ্বিতীয়টি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, যদি এটি কোম্পানি হয় তাহলে তাকে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হবে। তৃতীয়টি হচ্ছে আমরা যেটা কমনলি সবসময় করি, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতিপত্র। চতুর্থ অংশটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এবং পঞ্চম অংশটি হচ্ছে ওই আর্থিক বিবরণী করতে প্রয়োজনীয় যে নোট বা টিকা আমাদেরকে দিতে হয় সেটি। তাহলে আমাদেরকে জানা প্রয়োজন নগদ প্রবাহ বিবরণী কেন করতে হয় এবং এটার আসলে জিনিসটা কি, এটার কাজটা কি। একটি প্রতিষ্ঠানে, এটা বিশেষ করে ছোট প্রতিষ্ঠান হোক বা বড় প্রতিষ্ঠান হোক, সব প্রতিষ্ঠানে নগদ টাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তরল সম্পদ। এই অর্থটা কোথা থেকে আসছে, কোথায় চলে যাচ্ছে, এই আসা যাওয়ার ক্ষেত্রগুলো অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠান হিসাব রক্ষকগণ চিহ্নিত করে থাকেন, কারণ অর্থ যদি সঠিকভাবে ব্যবহার না হয় তাহলে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। সুতরাং অর্থের ব্যবহার যথাযথ করার জন্যই এই বিবরণীটা তৈরি করা হয় এবং দেখা হয় কোন কোন খাত থেকে টাকা আসছে এবং কোন কোন খাতে টাকা চলে গিয়েছে, এবং এর ফলে সামগ্রিকভাবে পুরো বছরে টাকার বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে, আমরা যেটা বলি নিট নগদ বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে, সেই কারণগুলো অনুসন্ধান করার জন্যই মূলত নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়, সহজ কথায়। এবং এটি তৈরি করতে অবশ্যই একটা নিয়ম আছে, আন্তর্জাতিক মান, সেই মানটি মেনে চলতে হবে। মানটি হচ্ছে আন্তর্জাতিক হিসাব রক্ষণ মান 7। এই 7 মানটি মেনেই এই বিবরণী তৈরি করতে হবে। এই বিবরণী তৈরির পদ্ধতি হচ্ছে দুটি। প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি তোমাদের সিলেবাসে নেই, আর তোমাদের সিলেবাসে যেটি আছে সেটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি, আমরা সেটির উপরে বেশি জোর দিব। প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি উভয় ক্ষেত্রে কিন্তু এই খাত বা যে কার্য আমরা বলছি সেটি 3টি। প্রথমটি হচ্ছে পরিচালন কার্যক্রম, দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম এবং তৃতীয়টি হচ্ছে অর্থায়ন কার্যক্রম। তো প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির মূল পার্থক্য হচ্ছে পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রমের দ্বারা এটি পার্থক্যটা তৈরি হয়, যদিও উত্তর একই হবে, দুই পদ্ধতিতে অঙ্ক করলেও সমস্যার সমাধান করলেও কিন্তু উত্তর একই আসবে। তো আমরা প্রথমে পরোক্ষ পদ্ধতিটা যেহেতু আমাদের সিলেবাসে আছে আমরা সেটার উপর আগে জোর দিব, পরবর্তীতে সময় থাকলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যাব। শিক্ষার্থীরা, পরোক্ষ পদ্ধতির অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদেরকে আগে জানা প্রয়োজন এটি পরোক্ষ পদ্ধতি বলতে কি বুঝি। এখানে আসলে নিট মুনাফা দেওয়া থাকে প্রশ্নে, আর না দেওয়া থাকলে সেটা বের করতে হয়। বের করার সূত্র আমি ওই পিডিএফ ফরম্যাটে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সমাপনী সংরক্ষিত হয় যোগ নগদ লভ্যাংশ প্রদান বিয়োগ প্রারম্ভিক সংরক্ষিত হয়, এই সূত্রটি ব্যবহার করে নিট মুনাফা বের করতে হবে। বইটি তোমাদের সবার বইয়েও আছে, আশা করি তোমরা বই কিনেছো, বইয়ের সূত্রটি দেওয়া আছে। নিট মুনাফাকে সমন্বয় করতে হয় চলতি সম্পদ, চলতি দায় হ্রাস বৃদ্ধি, যে অবচয় বা অন্যান্য অনগদ খরচ যেমন অবলোপন, এই হিসেবগুলো, এবং যে কোনো স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ বিক্রি করে লাভ বা ক্ষতি হলে এই দফাগুলো এই পরিচালন কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হয়। এরপরে যে ধাপটি সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয় এবং যে কোনো ধরনের বিনিয়োগ ক্রয় বা বিক্রয় করলে বিনিয়োগ কার্যক্রমে সেটি অন্তর্ভুক্ত করতে হয়। তৃতীয়টি ধাপটি হচ্ছে অর্থায়ন কার্যক্রম। এই ধাপে আমরা দেখে থাকি যে একটি প্রতিষ্ঠানের অর্থায়নের সাথে জড়িত বিষয়গুলো, অর্থাৎ শেয়ার মূলধন, ঋণ মূলধন, এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত হয় এবং যদি প্রতিষ্ঠান ওই শেয়ার মূলধন বা ঋণ মূলধনের সুদ প্রদান করে বা পরিশোধ করে, অথবা আমরা যদি দেখি লভ্যাংশ পরিশোধ করে, সেই বিষয়গুলো অর্থায়ন কার্যক্রমে আসে।
তো কিছু বিষয় আবার নগদ প্রবাহ বিবরণীতে আসে না, সেগুলো হচ্ছে যে অনগদ লেনদেন, অর্থাৎ এগুলোর সাথে নগদের কোনো সম্পর্কই নেই। যেমন আমরা যদি যে কোনো স্থায়ী সম্পত্তি শেয়ার মূলধন দ্বারা ক্রয় করে থাকি, তাহলে সেটি নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। আবার আমরা যদি শেয়ারকে বন্ডে বা বন্ডকে শেয়ারে রূপান্তর করে থাকি, এতেও নগদের আমরা কোনো পরিবর্তন বা এটা প্রভাব সেটা আমরা দেখতে পাই না। তো অবচেতন অনগদ খরচ বা অবলোপনকৃত অনগদ খরচ, এগুলো অনগদ খরচ হলেও এগুলো নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয়। এখন কেন হয়? কারণ এই খরচগুলো হচ্ছে সংঘটিত, কিন্তু তার জন্য কোনো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে না, যার কারণে প্রতিষ্ঠান নগদ অর্থ সংরক্ষিত হচ্ছে। এটি পরোক্ষভাবে হলেও নগদ টাকাকে প্রভাবিত করছে, এই জন্য এগুলোকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। একই রকমভাবে স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত ক্ষতিও নগদ টাকাকে প্রভাবিত করছে। এই ক্ষতির কারণে প্রতিষ্ঠানের কোনো আর্থিক নগদ বহির্গমন হচ্ছে না, নগদ টাকা চলে যাচ্ছে না। তো এই কারণগুলোর কারণে এই অনগদ লেনদেনগুলো নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হয়। তো আশা করি তোমরা থিওরিগুলো বইও আছে, ভালো করে পড়বা, এবং আমি যে পিডিএফটা দিয়েছি সেটাও পড়বা, তারপরে গাণিতিক সমস্যাগুলো দেখবা, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। শিক্ষার্থীরা, আজকে আমি গাণিতিক সমস্যায় চলে যেতে যাচ্ছি, কারণ আমাদের সপ্তাহে একটি করে ক্লাস হয়। গাণিতিক সমস্যাগুলো অবশ্যই দেখা দরকার। আমরা প্রথমেই যাব সহজ গাণিতিক সমস্যা, রাজশাহী বোর্ড 2019 এই বোর্ডের 5 নম্বর অঙ্ক। প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় নগদ প্রবাহ বিবরণী থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে, এবং এটি খুব সহজ একটি অঙ্ক। কারণ এই জন্যই বলছি, এই অঙ্কটি হয়েছে কি হয়নি উত্তরটা প্রশ্নে দেওয়া থাকে, তোমরা সহজেই বুঝতে পারো তোমাদের অঙ্ক হয়েছে কি হয়নি। সেই জন্য আমরা এই অঙ্কটির উপর জোর দেব, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, জানার জন্য, শেখার জন্য। পল্লবী লিমিটেড, আমি প্রশ্নটি পড়ছি। পল্লবী লিমিটেড এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো। দুটো আর্থিক অবস্থা বিবরণী দেওয়া আছে। এই পরীক্ষায় দু ধরনের প্রশ্ন হয়, একটি হচ্ছে তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী দেওয়া থাকে, সম্পদ এবং দায় পাশাপাশি দুটো বছরের, এবং আরটি হচ্ছে শুধুমাত্র একটি বছরের আর্থিক অবস্থার পরিবর্তনগুলো, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, বা সম্পদ হ্রাস, দায় হ্রাস, বা শেয়ার মূলধন বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ নগদ লভ্যাংশ পরিশোধ, এই ধরনের ব্যাপারগুলো ওরা দিয়ে দেয়, প্রশ্ন দেওয়া হয়, এবং সেগুলো থেকে সমাধান করতে হয়। সেটি তুলনামূলক সহজ। কিন্তু দুটি বছরে তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী থাকলে সেখান থেকে আমাদের এগুলো আবার নির্ণয় করবে, তারপর সেগুলোকে নগদ প্রবাহ বিবরণী বিভিন্ন খাতে অন্তর্ভুক্ত করে গাণিতিক সমস্যাটি সমাধান করতে হয়। বরং এটি একটু কঠিন কাজ। আচ্ছা, একটি আর্থিক অবস্থার বিবরণীর দেওয়া থাকে তুলনামূলক, এবং পাশাপাশি কিছু অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয় দেওয়া থাকে। এখানে একটু খেয়াল রাখা প্রয়োজন যে নিট মুনাফা পরোক্ষ পদ্ধতির গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি এটি প্রশ্নে দেওয়া না থাকে তবে অবশ্যই এটি বের করতে হবে। অবচয় খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটিও যদি সমন্বয় দেওয়া না থাকে তাহলে এটিও নির্ণয় করতে হবে। এটি নির্ণয় সূত্র আমি ওই পিডিএফে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পারো। তারপর 3 নম্বর হচ্ছে, যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কথা যদি নগদ প্রবাহ বিবরণীর সমন্বয় অংশটিতে বলে দেয় প্রশ্নের, তাহলে সেটিকে চূড়ান্তভাবে বিবেচনা করতে হবে এবং সেটি হিসাবে আনতে হবে, অর্থাৎ সেটিই লিখতে হবে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। এই কথাগুলো মনে রাখলে আশা করি তোমরা এই অঙ্ক সমাধানগুলো সহজে বুঝতে পারবে, এবং এই কথাগুলো আমি পিডিএফ ফরম্যাটেও দিয়েছি, তোমরা অবশ্যই সেটি মনোযোগ সহকারে পড়বে। তো সম্পদের কতগুলো লিস্ট দিয়েছে, নগদ, প্রাপ্য হিসাব, ভূমি, দালান কোঠা, পুঞ্জীভূত অবচয়, দালান কোঠা 2 বছরের, এবং দায় ও শেয়ার হোল্ডারদের ইকুইটি সেখানে দিয়েছে, প্রদেয় হিসাব, সাধারণ শেয়ার মূলধন সংরক্ষিত হয়। আমরা দেখছি নগদ একটি চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, ভূমি স্থায়ী সম্পদ, দালান কোঠা স্থায়ী সম্পদ, পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ বা প্রতি সম্পদ, অর্থাৎ সম্পদের বিপরীতে এটি তৈরি করা হচ্ছে, এই জন্য একটা প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা হয়। আচ্ছা, দায়ের দিকে আমরা প্রদেয় হিসাব দেখছি, এটা চলতি দায়, সাধারণ শেয়ার মূলধন দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ এটা এক ধরনের, এটাকে আমরা শেয়ার হোল্ডারদের ইকুইটি ক্যাটাগরিতে রাখি, এবং সংরক্ষিত আয় শেয়ার হোল্ডারদের ইকুইটি ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ এগুলোর উপর শেয়ার মালিকদের দাবি আছে, শেয়ার মূলধনের উপর শেয়ার মালিকদের দাবি আছে, সংরক্ষিত আয়ও শেয়ার মালিকদের অধিকার আছে। এখানে অন্যান্য তথ্য 3টি তথ্য দিয়েছে, একটি হচ্ছে নিট মুনাফা, দ্বিতীয়টি হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান, এবং তৃতীয়টি হচ্ছে ভূমি বিক্রয় করা হয়েছে। যেহেতু নিট মুনাফা দিয়েছে আমাদের এটা বের করতে হচ্ছে না, তারপরে আমরা চাইলে সূত্র ব্যবহার করে এটি বের করতে পারতাম। শিক্ষার্থীরা, আমরা প্রথমে ক সৃজনশীল অংশটি, ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ, সেই অংশটিতে যাচ্ছি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিট মুনাফার সূত্রটি লিখে প্রমাণ করে দেখাচ্ছি। যদি প্রশ্নে নিট মুনাফা দেওয়া না থাকতো তাহলে কিভাবে বের করতাম।
সমাপনী সংরক্ষিত আয়ের সাথে নগদ লভ্যাংশ প্রদান যোগ এবং প্রারম্ভিক সংরক্ষিত আয়টা বিয়োগ। সমাপনী বলতে সবসময় সাম্প্রতিক বছর, রিসেন্ট ইয়ারটা বোঝাবে। দুটো বছরের মধ্যে এটা সাম্প্রতিক, 17 এবং 18 মধ্যে 18 সাম্প্রতিক বছর, তাহলে এটা হচ্ছে সমাপনী, এবং 17টা হচ্ছে প্রারম্ভিক সব সময়। তো সমাপনী সংরক্ষিত আয় হচ্ছে 11,565। নগদ লভ্যাংশ প্রদান সমন্বয় 2 এ বলা আছে 16,935, এবং প্রারম্ভিক সংরক্ষিত আয় সেটি হচ্ছে 2017 সালেরটি 10,000 টাকা। আমরা একটু যোগ করে দেখি, যোগ বিয়োগ করে অর্থাৎ ক্যালকুলেশন করে দেখি যে কত আসে। $18,500 টাকা। তো আমাদের এটি 1 নম্বর সমন্বয়ে বলে দেওয়া আছে নিট মুনাফা 18,500। যদি বলি না দেয়া থেকে 1 নম্বর অংশটিতেই বলতো সৃজনশীল প্রশ্নের যে নিট মুনাফা নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে হয় পাশাপাশি করতে পারতাম অথবা উপরে নিচেও করতে পারতাম, এটি আমরা নিট মুনাফা নির্ণয় করে নিতাম। তো অবশ্যই তোমরা যদি পরীক্ষার প্রশ্নে নিট মুনাফা দেওয়া না থাকে সেটা অবশ্যই প্রথমে নির্ণয় করতে হবে, কারণ এর উপরই আমাদের বাকি কাজগুলো সম্পন্ন হবে পরোক্ষ পদ্ধতির জন্য। আচ্ছা, আসি আমরা কয়ে, ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ। শিক্ষার্থীরা আমাদের মনে রাখা প্রয়োজন যে কোনো স্থায়ী সম্পত্তির 3টি মূল্য থাকে। নাম্বার 1 ক্রয় মূল্য, যে দামে আমরা স্থায়ী সম্পত্তিটা ক্রয় করে থাকি। নাম্বার 2 পুস্তক বহি মূল্য, ক্রয়কৃত স্থায়ী সম্পত্তি ব্যবহার করার পর সেটার অপচয় হয়, ক্রয় মূল্য থেকে অপচয় বাদ দিলেই এই বহি মূল্যটা পাওয়া যায়। এগুলো আমি ওই পিডিএফ এ দিয়েছি। এবং নাম্বার 3 বাজার মূল্য বিক্রয় মূল্য, যে দামে ওই স্থায়ী সম্পত্তি আমরা বিক্রি করতে পারি বাজারে। তো এখন একটা জিনিস আমি 100 টাকা দিয়ে কিনেছি, 10 টাকার এটার উপর অপচয় হয়েছে, তাহলে এটার বহিমূল্য হবে 90 টাকা, এবং সেটা যদি আমি 100 টাকা বিক্রি করি বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য বড় বহিমূল্য ছোট, তাহলে এখানে অবশ্যই লাভ থাকবে। যে কোনো স্থায়ী সম্পত্তিতে যখন বিক্রয় মূল্য বহিমূল্যের চেয়ে বড় হয় তাহলে লাভ, আর যদি বিক্রয় মূল্য ছোট হয়, মনে করো এটা 100 টাকা না হয়ে এটি 70 টাকা হলো, অর্থাৎ বিক্রয় মূল্যের চেয়ে তখন বহিমূল্য বড় হয়ে গেল, তাহলে এখানে হবে ক্ষতি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। এখন আমরা সেই সূত্রটি এখানে ব্যবহার করব, এটা আমি পিডিএফ এ দিয়েছি। ভূমি বিক্রয় জড়িত লাভ বা ক্ষতির পরিমাণ, তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে ভূমির বিক্রয় মূল্য দেওয়া আছে 2,450 টাকা, আর ভূমির আমরা যে 2 বছরের তুলনামূলক বিবরণী দেখছি, 18তে ভূমি হইল 10,000 এবং 17তে সেটা ছিল 13,000, তার মানে 3,000 টাকার ভূমি হ্রাস পেয়েছে। এর অর্থ হচ্ছে ভূমি 3,000 টাকা দামের ভূমি বিক্রি করা হয়েছে। পাঁচের কর্নার দেখতে পাচ্ছি ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। ভূমির ক্রয় মূল্য ছিল তাহলে 3,000 টাকা, আমরা বুঝতে পারলাম যে 13,000 টাকা ছিল, সেটা 10,000 টাকা হলো, বিয়োগ ভূমির বিক্রয় মূল্য বিক্রি করেছি 2,450 টাকায়। মাঝখানে যে পার্থক্যটা 3,000 টাকা থেকে
2450 টাকা বাদ দেওয়ার পর যে পার্থক্য 550 টাকা, এটির নামই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য ছিল 3,000 টাকা এবং বিক্রি করছি 2450 টাকা। তার মানে যে দামে ভূমিটা কিনেছিলাম তার চেয়ে কম দামে ভূমিটা বিক্রি করেছি, তাহলে 550 টাকা অবশ্যই ক্ষতি। আমরা বলতে পারি ভূমি বিক্রয়জনিত ক্ষতি হয়েছে। ভূমি বিক্রি করে ক্ষতি হয়েছে 550 টাকা, এটা হচ্ছে কয়ের উত্তর। ক্ষয়ে যাই, সেখানে দেখতে পেলাম পরোক্ষ পদ্ধতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের একটা ছক আঁকতে হবে। উপরে নাম লিখতে হবে। আবার রিসেন্ট বছরটা লিখতে হবে। সবসময় রিসেন্ট বছর অঙ্ক করব, দুটো বছরের মধ্যে যেটা সাম্প্রতিক সেটি। পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, এটি হচ্ছে মূল কথা, এটি লিখতে হবে। এরপর এখানে লিখতে হবে নিট মুনাফা। নিট মুনাফা দেওয়া আছে 18,500। এরপরে নিট মুনাফাকে সমন্বয় করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অবচয় প্রশ্নে আছে কিনা, না কোনো অবচয় প্রশ্নে নেই, মানে সমন্বয় নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দালান কোঠা আগের 2017 সালে 5,000 টাকা অবচয় ছিল পুঞ্জীভূত, 2018-তে সেটি 7,500 টাকাই হয়েছে। তার মানে 2,500 টাকা অবচয় ফান্ডে টাকা বেড়েছে, তাই সেটি এখানে আনতে হবে। এর অর্থ হচ্ছে এবছর নতুন অবচয় বৃদ্ধি পেল। গত বছর 5,000 টাকা অবচয় ছিল পুঞ্জীভূত, এবছর সেটি 7,500 টাকা হলো, তার মানে অবচয় বৃদ্ধি পেল। কত টাকা? 2,500 লিখতে হবে। তারপর যে কোনো চলতি সম্পত্তির হ্রাস বা বৃদ্ধি, যদি চলতি সম্পত্তি হ্রাস হয় তাহলে সেটি নগদ আন্তঃপ্রবাহ ঘটে, অর্থাৎ যোগ হবে। আর যদি চলতি সম্পত্তি বৃদ্ধি হয় তাহলে সেটি নগদ বহিঃপ্রবাহ ঘটাবে, অর্থাৎ বিয়োগ হবে। চলতি দায়ের ক্ষেত্রে ঠিক উল্টো, যদি যখন যে কোনো চলতি দায় হ্রাস হয় তাহলে নগদ টাকা বহিঃপ্রবাহ হবে, তার মানে বিয়োগ হবে। আর যখন চলতি দায় বৃদ্ধি হয় তখন নগদ আন্তঃপ্রবাহ হবে বা যোগ হবে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে প্রাপ্য হিসাব 17-তে ছিল 11,700, সেটি 18-তে 10,600 হয়েছে, তার মানে কমেছে। 11,700 বিয়োগ 10,600, 1,100 টাকা কমে গিয়েছে। আমরা লিখব প্রাপ্য হিসাব হ্রাস 1,100। কেন আমার প্রাপ্য হিসাব কমবে? কখন আমার প্রাপ্য হিসাব কমে? যখন প্রাপ্য হিসাব আমাকে টাকা দিয়ে যায়, অর্থাৎ যখন দেনাদার আমাকে টাকা পরিশোধ করে তখন খাতা থেকে আমি তার নাম কেটে দিই। সেই জন্য যখনই প্রাপ্য হিসাব কমে যাবে, অর্থাৎ দেনাদার কমবে, তখন বুঝতে হবে নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে, তাই এটি যোগ হবে।
আর এখানে যে জায়গা কম আমি উপরে লিখছি, তোমরা উপরে এটা বুঝে নিবে। তারপর সেকেন্ড ওয়ান দেখছি ভূমি, এটা স্থায়ী সম্পত্তি, সেটা এখানে আসবে না, পরিচালন কার্যক্রমের অংশ না। প্রদেয় হিসাব, এটি পরিচালন কার্যক্রমের অংশ, এটি লিখতে হবে। প্রদেয় হিসাব ছিল 16,550 টাকা 17-তে, সেটি 8,185 টাকা হয়েছে, তার মানে কমেছে। 16,550 টাকার প্রদেয় হিসাব 7,185 টাকা হয়েছে, তার মানে এটি কমেছে। তাহলে আমি এটি লিখতে হবে, প্রদেয় হিসাব হ্রাস 9,365 টাকা কমেছে। 9,365 টাকা কেন কমবে প্রদেয় হিসাব? কখন আমি আমার পাওনাদারকে কমাবো? যখন আমি পাওনাদারকে টাকা পরিশোধ করব, তখনই আমার পাওনাদার হ্রাস পাবে। টাকা পরিশোধ করার অর্থ হচ্ছে নগদ টাকা বহির্গমন হবে, অর্থাৎ টাকা চলে যাবে, তার মানে মাইনাস। তৃতীয় জিনিসটা হচ্ছে ভূমি বিক্রি করে লাভ হলো না ক্ষতি হলো, কারণ স্থায়ী সম্পত্তি বিক্রি করে মুনাফা বা ক্ষতি পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়। তো আমরা সেটা বের করেছি কয়ে, ভূমি বিক্রয়জনিত ক্ষতি। স্থায়ী সম্পত্তি, যে কোনো স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ বিক্রি করে যদি ক্ষতি হয়, সেটি অবশ্যই নগদ প্রবাহ বলতে পরিচালন কার্যক্রমে যোগ হিসেবে দেখাতে হবে। আর যদি সেটি মুনাফা হয়, ভূমি যদি বিক্রি করে মুনাফা হতো, তাহলে সেটি বিয়োগ করে দেখাতে হতো, তাহলে এটি যোগ। আমরা এখানে 2,500, 550 যোগ এবং 9,365 বিয়োগ 5,215 টাকা মাইনাস 5,215 টাকা বিয়োগ পেলাম। আর আগে নিট মুনাফা ছিল 18,500, সেটি থেকে টাকাটি বাদ দিলে 13,285 টাকা। এটি হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। যখন টাকা আসবে, মানে যোগ থাকবে, পজিটিভ থাকবে, তখন সেটাকে নিট নগদ প্রবাহটিকে লিখতে হবে সরবরাহ। আর যদি বিয়োগ হতো, তাহলে টাকা আসতো না, অর্থাৎ তখন ব্যবহার হতো। এখন হবে সরবরাহ, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ সরবরাহ, এটিই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপর গয়ে বলেছে বিনিয়োগ অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ, অর্থাৎ গয়ের অংশটি, শেষ অংশটি জানতে চেয়েছে। গয়ে যাই, তাহলে এখানে আমাদেরকে প্রথমে বিনিয়োগ কার্যক্রম লিখতে হবে। বিনিয়োগের মধ্যে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় অথবা যে কোনো ধরনের বিনিয়োগ ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী সম্পত্তির মধ্যে ভূমি বিক্রি করা হয়েছে, তাহলে সেটি আসবে, যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করলে প্রতিষ্ঠানে টাকা আসে, সেটা আমরা জানি। ভূমি বিক্রি করা হয়েছে 2,450 টাকায়, তাহলে পজিটিভ। এবং আমরা যদি দেখি দালান কোঠা, সেটি পরিবর্তন হয়নি, তাহলে সেটি ক্রয় করা হয়নি, বিনিয়োগ নেই, তাহলে একটি অপশন আমরা পেলাম, ভূমি বিক্রি করা হয়েছে। তো এটিকে আমরা এখানে লিখে দিচ্ছি, ফাইনাল যে টাকার ঘরটা সেখানে। এখানেও পজিটিভ, তাহলে এখানেও হবে সরবরাহ, অর্থাৎ এই কার্যক্রমটাও, বিনিয়োগ কার্যক্রমটাও প্রতিষ্ঠানের টাকা সরবরাহ করেছে, টাকা চলে যায়নি বিনিয়োগ কার্যক্রমের জন্য। একটি মাত্র অপশন পেয়েছি, স্থায়ী সম্পত্তি বিক্রয়, আর কোনো অপশন ছিল না প্রশ্নে, সেজন্য আমরা লিখতে পারিনি। যদি আর কোনো অপশন থাকে, যেমন যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় থাকে, যে কোনো বিনিয়োগ ক্রয় থাকে, তাহলে সেটি এখানে আসবে। স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ ক্রয় করে টাকা খরচ হয়, সুতরাং এটি নেগেটিভ বা বিয়োগ অবস্থায় আসবে। আর স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ বিক্রি করলে
টাকা আসে প্রতিষ্ঠানে তাহলে সেটা পজিটিভ। বিক্রয় মূল্যটা লিখতে হবে বা ক্রয় মূল্যটা লিখতে হবে, কত টাকায় বিক্রি করা হলো বা কত টাকায় ক্রয় করা হলো। শেষ অংশটি হচ্ছে অর্থায়ন। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আমি বলেছিলাম সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ শেয়ার সম্পর্কিত শেয়ার বিক্রয়, শেয়ারের মূল্য ফেরত দেওয়া, বন্ড বিক্রয় বন্ডের মূল্য ফেরত দেওয়া, শেয়ার লভ্যাংশ প্রদান করা, বন্ড বা ঋণের সুদ পরিশোধ করা, এই সবগুলোই অর্থায়ন কার্যক্রম অন্তর্ভুক্ত হবে। আমরা দেখি এই ধরনের সমস্যা আছে কিনা। আছে। সাধারণ শেয়ার মূলধন আছে, সেটি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি কেন সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি পাবে। নিশ্চয়ই সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে, ইস্যু বা বিক্রি করা হয়েছে। 2017 সালে 34,500 টাকা সাধারণ শেয়ার ছিল, সেটি এখন 37,500 টাকা হয়েছে, অর্থাৎ 3,000 টাকা সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে। সাধারণ শেয়ার ইস্যু মানে হচ্ছে সাধারণ শেয়ার বাজারে বিক্রি করা হয়েছে। বাজারে যখনই শেয়ার বিক্রি করব তখনই প্রতিষ্ঠানে নগদ টাকা আগমন হবে, আসবে, তাই এটি যোগ অবস্থায় আছে। আর নগদ লভ্যাংশ প্রদান, সেটিও এখানে অন্তর্ভুক্ত হবে। নগদ লভ্যাংশ প্রদান করেছে 16,935 টাকার। লভ্যাংশ নগদে দিলে অবশ্যই প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, প্রতিষ্ঠানের ফান্ড থেকে ক্যাশ টাকাই নগদ লভ্যাংশ হিসেবে পরিশোধ করা হয়, তাই এটি বহির্গমন হবে টাকা। আর কোনো কার্যক্রম নেই, আমরা এটা দেখছি। $13,935 টাকা, এটি বিয়োগ, কারণ এখানে বিয়োগ বড়। এই কার্যক্রম নগদ সরবরাহ করতে পারেনি, বরং ব্যবহার করেছে টাকা, যার কারণে টাকা চলে গিয়েছে। তারপরে লিখব অর্থায়ন কার্য হতে নিট নগদ ব্যবহার। এই কার্যক্রমে নিট নগদ ব্যবহার হয়েছে। পরীক্ষার যে প্রশ্ন ছিল যে বিনিয়োগ অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদের পরিমাণ, সেটা জানান না, এটাই হচ্ছে উত্তর। এটুকু লিখলে আনসার শেষ, এটুকু লিখলি। কিন্তু আমরা এখানে শেষ করব না, আমরা দেখি যে অঙ্ক বাকি যে অংশটুকু আছে, সামান্য একটু অংশ, সেটা আমরা একটু কমপ্লিট করি। যদি আমাদের পূর্ণ সৃজনশীলে আসে যে নগদ প্রবাহ সম্পূর্ণভাবে তৈরি করা, তাহলে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, আমরা সেই কাজটুকুও দেখে নিই। এটার পর আমাদেরকে দেখতে হবে যে ওই বছরের নগদের কি অবস্থা হলো। তো 13,935 টাকা হচ্ছে বিয়োগ, আর পরিচালনে আসছিল, অর্থাৎ আমাদেরকে 3টে খাত যোগ বিয়োগ করে দেখতে হবে, 3টে খাত যোগ বিয়োগ করে দেখতে হবে। এখানে আমি দাগ দিয়েছি, এই দাগের নিচের অংশটি এখানে 1800। গত বছর নগদ টাকা ছিল, মানে 2017 সালে নগদ টাকা ছিল 6,350, যেটি 2018 সালে এসে 8,150 টাকা হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে 1800 টাকা। সেই কারণটি আমরা খুঁজে বের করলাম। তো এখন আমরা লিখব
চলতি বছরে, চলতি বলতে 2018 সালে নিট নগদ, যেহেতু বৃদ্ধি হয়েছে আমরা বৃদ্ধি লিখব। তার মানে দুটো বছরের নগদ টাকা তুলনা করে দেখতে হবে টাকা বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে। এখানে বৃদ্ধি হয়েছে, আর কারণ 8,150 টাকা হচ্ছে 2018-তে, আর 6,350 টাকা হচ্ছে 2017-তে। তাই দুটো টাকার পার্থক্য 1800, সেটা আমরা পেলাম। এর সাথে আমরা কি করব, এই দুটো পার্থক্যর সাথে আমরা যোগ, তোমাদেরকে এটা দেখাতে হবে না প্রশ্নে, এমনি বোঝার সুবিধার্থে লিখেছি। প্রারম্ভিক নগদ তহবিলটা যোগ করব। প্রারম্ভিক নগদ কত, 2017টা, দুটো বছরের মধ্যে প্রিভিয়াস ইয়ার হচ্ছে প্রারম্ভিক, তার মানে 6,350, এটি হচ্ছে প্রারম্ভিক। তাহলে এই দুটো যোগফল হচ্ছে 8,150 শেষ, এটি হচ্ছে সমাপনী, সমাপনী নগদ, এটি হচ্ছে উত্তর। তো তোমাদেরকে যদি পরীক্ষায় পুরোটি করতে বলে যে সম্পূর্ণ নগদ প্রবাবিলিটি প্রস্তুত করো, তাহলে 8,150 টাকা পর্যন্ত নির্ণয় করতে হবে। এখন সেটুকু বলেনি, এখন বলেছে অর্থ এবং বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমে নগদ প্রবাহটি নির্ণয় করো। তার মানে এর আগের অংশটুকু পর্যন্ত করলেই হবে। তো বাসায় অবশ্যই অঙ্ক, তো আমি বারবার বলি যে যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস বারবার করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমরা সেটা দক্ষতা অর্জন করবে। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। মাঝখানে পুজোর বন্ধ আছে, এই বন্ধে তোমরা অবশ্যই পড়াশোনা করবে। আর যারা হিন্দু ধর্মের আছে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, এবং অবশ্যই পড়াশোনা করবে, আনন্দ করো, যাই করো পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে, কারণ নভেম্বরে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হবে। একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সহজ অঙ্ক, কারণ তুলনামূলক আর্থিক বিবরণী দেয়নি, তুলনামূলক আর্থিক বিবরণী ছাড়াই তোমরা করতে পারবে। যশোর বোর্ড 2019-এর 11 নম্বর অঙ্কটা, এটি নগদ প্রবাহ বিবরণী, এবং দিনাজপুর বোর্ড 2019-এর 5 নম্বর অঙ্ক, এটিও নগদ প্রবাহ বিবরণী। এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই বাসায় এই দুটো প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের সহযোগিতা সবসময় আমি কামনা করি, এবং আমি আশা করি সৃষ্টিকর্তা তোমাদেরকে, তোমাদের পরিবারের সদস্য সহ সবাইকে, পৃথিবীর সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাই আমাদের জন্য, পৃথিবীর জন্য প্রার্থনা করবে, দোয়া করবে, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সবাইকে অনেক ধন্যবাদ।